ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ম্যাথামেটিক্স 2021 সাল। প্রথম অঙ্কটা কি বলেছে যে নিচের প্রশ্নটি সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে অপশান এ 2p টাকা, অপশান বি 4p টাকা, অপশান সি p/2 টাকা, অপশান ডি p/4 টাকা। তাহলে ধরি মূলধন সমান x টাকা, তাহলে বার্ষিক R% হারে x টাকার n বছরের সরল সুদ সমান কত টাকা হচ্ছে? x ইন্টু n ইন্টু r বাই 100 টাকা। এবার এটা বলা আছে PNR/25, সেটা সমান মোট সুদ সমান, তার মানে এইটা সমান PNR/25। সেখান থেকে x এর মানটা আমরা বার করব। তাহলে শর্তানুসারে XNR/100 সমান PNR/25 বা 25 XNR সমান হচ্ছে 100 PNR। এবার x এর মানটা বার করি, বা x সমান কত হচ্ছে 100 PNR বাই 25 NR। এবার আর কেটে দিলাম, NN কেটে দিলাম, 25 দিয়ে এখানে 4×25 100 সমান কত হচ্ছে? x ইকুয়াল টু 4p। তার মানে এখানে কোন অপশানটা হবে? অ্যান্সার বি, 4p টাকা হয়ে গেল। এটা 2-1 প্রশ্নটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। ধরি প্রথম চোঙের উচ্চতা সমান h মিটার, একক লেখাও চলে, আমি সব কটা মিটারেই দেবো। দ্বিতীয় চোঙের উচ্চতা সমান 2h মিটার। ওই 1:2 বলেছে, সেই জন্য প্রথমটা h মিটার বলেছি, দ্বিতীয়টা 2h মিটার। এখানে অবশ্যই h গ্রেটার দেন 0, কারণ উচ্চতা শূন্য হতে পারে না, ওদিকে ঋণাত্মক হতে পারে না। এবার ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4, তাহলে ভূমির ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, মানে ভূমির ব্যাসার্ধটা প্রথমটা R1, দ্বিতীয়টা R2 ধরে নিচ্ছি। ধরি প্রথম চোঙের ভূমির ব্যাসার্ধ সমান R1 মিটার
দ্বিতীয় চোঙের ভূমির ব্যাসার্ধ 8 মিটার। তাহলে প্রথম চোঙের ভূমির পরিধি আর দ্বিতীয় চোঙের ভূমির পরিধি এগুলো লিখে নিই। অতএব প্রথম চোঙের ভূমির পরিধি সমান 2πr1 মিটার, আর দ্বিতীয় চোঙের ভূমির পরিধি সমান 2πr2 মিটার। এবার তাদের অনুপাত বলেছে 3:4। শর্তানুসারে 2πr1 = 2πr2 = কত হচ্ছে? 3:4। এখানে 2π যদি কেটে যায় তাহলে কত হচ্ছে? অতএব r1 r2 সমান হচ্ছে 3:4। এবার ধরি r1 = 3r মিটার। 3r লিখছি, একক আর লিখছি না, কারণ ওখানে একক মিটার লেখাই আছে। আর r2 = 4r। অবশ্যই r > 0। তাহলে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 3r মিটার, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে 4r মিটার। তাহলে লিখে দিই, অতএব প্রথম চোঙের আয়তন সমান পাই 3r² ইন্টু h ঘনমিটার। আর দ্বিতীয় চোঙের আয়তন সমান কত হচ্ছে? ওই ফর্মুলা হচ্ছে πr²h। দ্বিতীয়টা তাহলে ব্যাসার্ধ 4r মিটার আর উচ্চতা হচ্ছে 2h মিটার। তাহলে কত হচ্ছে? 4r² ইন্টু 2h ঘনমিটার। তাহলে এদের অনুপাতটা চেয়েছে, তাহলে লিখতে হবে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত এই দুটো আয়তনের অনুপাত করলেই হবে। তাহলে সমান কি হচ্ছে? পাই 3r² ইন্টু h ইস্টু পাই ইন্টু 4r² ইন্টু 2h। পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিই আপাতত। এখান থেকে পাই কেটে যাচ্ছে, না পুরোটাই আগে লিখে নিই। 3 3 9, 9πr²h ইস্টু এখানে 4 4 16, 16 দুগুণে 32, 32 পাই এখানে r²h। এখানে πr²h যদি কেটে দিই তাহলে কত হচ্ছে? 9:32। এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে 2-এর অঙ্কটা, এটা একটা জ্যামিতির অঙ্ক দেওয়া আছে যে একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। এবি সমান বলেছে 4 সেন্টিমিটার আর এসি সমান বলেছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এখানে বৃত্তটা,
বৃত্তের এ বি এসি এই জ্যা দুটো পরস্পরের লম্ব, অর্থাৎ এখানে কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখে দিই এ বি লম্ব এসি। তাহলে অতএব কোণ বিএসি সমান কত হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, এটা 90 ডিগ্রি বা সমকোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই যে ত্রিভুজটা, এর অতিভুজ হচ্ছে বিসি, এটা হবে বৃত্তটার ব্যাস। অতএব বিসি মানে এখন আমরা বিসি যোগ করলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই বি কমা সি যোগ করলাম। তাহলে বিসি কি হবে? বৃত্তটির ব্যাস। এবার পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, মানে এটা তো সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ, লিখে দিই ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি হবে? বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে সমান কত হচ্ছে? এবি বলা আছে 4 সেমি, তার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত? 16 প্লাস 9 সমান 25। অতএব 25 সমান এখানে 5 স্কোয়ার করে দিই, তাহলে বিসি সমান 5 সেমি। তার মানে বৃত্তটার ব্যাস বিসি সমান 5 সেমি। অতএব বৃত্তটির ব্যাস সমান হলো 5 সেমি। এবার 5 সেমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2, তার মানে 5/2 সেমি সমান 5/2 মানে হচ্ছে 2.5 সেমি। ব্যাস অঙ্কটা হয়ে গেল। 3 অঙ্কটা কি বলছে? কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 4,800 টাকা ও 8,652 টাকা। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরের সরল সুদ সমান 8,400 টাকা, সরল সুদ সমান 8,400 টাকা। অতএব 1 বছরের সরল সুদ সমান কত হচ্ছে? 8,400 বাই 2 টাকা সমান 4,200 টাকা। এটা বেরিয়ে গেল। এবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 8,652 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্যটা আমাকে বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য সমান কত হচ্ছে? 8,652 মাইনাস 8,400।
400 টাকা সমান হচ্ছে 252 টাকা। এবার এটা বেরিয়ে গেল। এবার এই টাকাটা কোথা থেকে আসছে? না, 1 বছরের সরল সুদ হচ্ছে 4200 টাকা। এবার এই 4200 টাকা আবার খেটেছে। এবার এই 4200 টাকারই 1 বছরের সরল সুদ হচ্ছে 252 টাকা। সেই জন্য চক্রবৃদ্ধি সুদটা বেড়ে গেছে। চক্রবৃদ্ধি সুদটা হয়েছে 8652 টাকা, কারণ প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদও 4200 টাকাই ছিল, কিন্তু দ্বিতীয় বছরে সেটা হয়নি। দ্বিতীয় বছরে কি হয়, যে সুদ মানে যে 1 বছরের সুদটা সেটা তো আসলের সাথে যুক্ত হয়, যুক্ত হয়েছে বলে এর সুদটা এক্সট্রা হয়েছে, মানে 4200 টাকার সুদটা 252 টাকা হয়েছে, সেই জন্যে চক্রবৃদ্ধি সুদটা 252 টাকা বেশি হয়েছে। তাহলে এক্ষেত্রে আসল পি সমান 4200 টাকা, মোট সুদ আই সমান 252 টাকা। তাই এটা কত বছরের সুদ? সময় টি সমান 1 বছর। এটা 1 বছরের সুদ। এখন আমাকে কি বার করতে হবে? বার্ষিক সুদের হার। তো বার্ষিক মানে ধরি বার্ষিক সুদের হার সমান R%। তাহলে কি হচ্ছে, এখন আই সমান PTR বাই 100, এটা আমরা জানি। সব মানগুলো বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 252 সমান 4200 ইন্টু টি হচ্ছে 1 ইন্টু আর বাই 100। কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দিচ্ছি। তাহলে অতএব আর সমান কত হবে? 252 বাই 42। এখানে যদি কাটাকাটি করি বা ভাগ করি কত হবে? 6। আর এর মানটা বেরিয়ে গেল। অতএব বার্ষিক সুদের হার 6%। একটা উত্তর বেরিয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? না, মূলধন কত ছিল। তাহলে মূলধন যদি পি হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ধরি মূলধন সমান পি টাকা, সময় সমান 1 বছর ধরলাম, কারণ 1 বছরের সরল সুদ ছিল কত? 4200 টাকা। তাহলে সময় 1 বছর ধরলাম। মোট সুদ আই সমান 4200 টাকা। আর বার্ষিক সুদের হার, এবার R% সমান হচ্ছে কত? 6%। এবার ফর্মুলায় ফেলি, আই সমান PTR বাই 100, বা এখানে আই সমান কত হচ্ছে? 4200। পি এর মান বার করতে হবে। টি এর মান হচ্ছে 1 বছর, মানে 1 বসালাম। আর এর মান বেরিয়ে গেছে 6, নিচে কত? 100। এবার সমাধান করি। অতএব পি সমান কত হবে? 4200 ইন্টু কোনাকুনি গুণ করলে ইন্টু 100, আর এই 6টা নিচে চলে আসবে 6। তাহলে কত হচ্ছে? 6 দিয়ে কাটি,
6 7 42, এখানে দুটো শূন্য, যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে 70,000। তাহলে মূলধন কত ছিল 70,000 টাকা। তাহলে অতএব মূলধন সমান 70,000 টাকা। এটাই অ্যান্সার। দুটো অ্যান্সার বেরোলো। আর সুদের হার 6% বেরিয়েছিল, এটাও একটা অ্যান্সার। এরপর 4 অঙ্কটা, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r+1 এর হোল স্কোয়ার বাই r = b²/ac। এবার বীজদ্বয়ের অনুপাত বলেছে 1:r, তাহলে বীজ দুটোকে আমরা সেভাবেই ধরি। বীজ দুটি হলো আলফা এবং আর আলফা। এবার এই দুটোর অনুপাত তাহলে কত হচ্ছে 1:r হবে। এবার অতএব বীজ দুটো যোগফল, তার মানে আলফা প্লাস আর আলফা সমান কি হবে, এই যে সমীকরণটা লিখে রাখি, ax² + bx + c = 0। এটা 1 নম্বর সমীকরণ লিখে রাখলাম। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস আর আলফা = কত হবে -b/a। আর বীজদ্বয়ের গুণফল, তার মানে আলফা ইন্টু আর আলফা = কত হবে c/a। এখান থেকে বার করে আলফা কমন নিয়ে নিই, তাহলে আলফা কমন নিলে কি থাকে 1 + r = কত হচ্ছে -b/a। আর এখানে কত হচ্ছে আর আলফা স্কোয়ার সমান হচ্ছে c/a। এবার এখানে এটা থেকে আমরা কি পাচ্ছি, এটাকে বর্গ করে দিই, তাহলে কত পাবো α² 1 + r এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে -b/a হোল স্কোয়ার, বা α² ইন্টু 1 + r এর হোল স্কোয়ার সমান হচ্ছে b²/a²। এটাকে 2 নম্বর সমীকরণ করি, আর এটাকে করি 3 নম্বর সমীকরণ। তাহলে 2/3 করি, 3 করে পাই। এটাকে সুবিধার জন্যই করলাম, যাতে আর কি এই অনুপাতটা আমরা পেতে পারি। এখানে α² আছে, এখানে α² আছে, তাহলে এটা 2/3 করলে কি হবে, α² কেটে যাবে। তাহলে কত হচ্ছে α² ইন্টু 1 + r এর হোল স্কোয়ার বাই আর α² সমান কত হচ্ছে এখানে b²/a² পুরোটা বাই এখানে c/a আছে, এখানে α² কেটে দিই, এখানে বাকি লিখব 1 + r এর হোল স্কোয়ার বাই r = এখানে ইন্টু দিয়ে উল্টে দিতে হবে b²/a² ইন্টু a/c। এবার কাটাকাটি করলে কি হচ্ছে a আসছে, অতএব 1 + r এর হোল স্কোয়ার বাই r = কত হচ্ছে এখানে b², আর নিচে a ইন্টু c করে কত হচ্ছে বাই ac। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত। নেক্সট 5 অঙ্কটা বলেছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপরে লম্ব হবে। এটা বইতে আছে,
ওই উপপাদ্য 23 তোমাদের অঙ্ক বইয়ে 60 পাতা যদি খোলো তাহলেই দেখতে পাবে উপপাদ্য 33, এটা পেয়ে যাবে। আচ্ছা, এবার 6 অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙের উচ্চতা কত, এটা আমাকে বার করতে হবে। এবার উচ্চতা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। এবার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে অতএব চোঙটির উচ্চতা সমান কত হবে, 2r ডেসিমিটার। এবার সেক্ষেত্রে আমরা আয়তনটা বের করে ফেলি। অতএব চোঙটির আয়তন সমান পাই r স্কোয়ার ইন্টু h ঘন ডেসিমিটার সমান, এখানে কত হচ্ছে গুণ করে 2 পাই r কিউব ঘন ডেসিমিটার। তাহলে চোঙটার আয়তন বেরিয়ে গেল। এবার উচ্চতা যদি 6 গুণ হতো সেক্ষেত্রে আয়তনটা কত হতো সেটা আমাদের বার করতে হবে। উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে উচ্চতা হতো সমান 6r ডেসিমিটার। অতএব সেক্ষেত্রে আয়তন হতো সমান, ব্যাসার্ধটা তো একই থাকবে, ওই r ডেসিমিটারই থাকবে, তাহলে উচ্চতাটা খালি 6r ডেসিমিটার হবে। তাহলে পাই r স্কোয়ার ইন্টু 6r মানে পাই r স্কোয়ার h মানে উচ্চতা ঘন ডেসিমিটার সমান 6 পাই r স্কোয়ার r কিউব ঘন ডেসিমিটার। শর্তানুসারে আয়তন বলেছে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে শর্তানুসারে সিক্স পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান হচ্ছে 539 বা 4 পাই আর কিউব সমান হচ্ছে 539 বা 4 ইন্টু 22 7 ইন্টু আর কিউব সমান 539। এবার আর কিউব সমান বার করি, বা আর কিউব সমান হচ্ছে 539 ইন্টু, এখানে এগুলো উল্টে যাবে, উপরে 7 আর নিচে হবে 4 ইন্টু 22, এখানে 11 দিয়ে কাটাকাটি যাবে, 2 11 11 দুগুণে 22,
আর এখানে 4, 9, তাহলে কত হচ্ছে 7 × 7 × 7, আর নিচে হচ্ছে 2 × 2 × 2, তাহলে r কিউব সমান, অতএব r সমান কত হচ্ছে 7/2, মানে ব্যাসার্ধ হচ্ছে 7/2 ডেসিমিটার। এবারে বলেছে চোঙটির উচ্চতা কত, আমরা চোঙটার উচ্চতা কত ধরেছি 2r ডেসিমিটার, তাহলে লিখি অতএব চোঙটির উচ্চতা সমান 2 × 7/2 ডেসিমিটার সমান, এখানে 2 2 কেটে গেল, সমান 7 ডেসিমিটার। এটাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।